নিঃশব্দে সে চলে গেল। একটা অচেনা দেশের অচেনা ঘরে আপন কেউ পাশে না রেখেই সে পৃথিবী ছেড়ে দিল। দীর্ঘদিন না খেয়ে অসুস্থ শরীর নিয়ে অবিরাম পরিশ্রমে তার শরীর আর সইতে পারেনি। গ্রামের শেষ মাথায় ছোট্ট একটা টিনের ঘর। বৃষ্টি হলে চাল ফুটো দিয়ে পানি পড়ত, শীতেলে কাঁথা গায়ে দিয়েও ঠান্ডা মানত না, আর গরমে ঘরটা আগুনের চুল্লির মতো হয়ে উঠত। সেই ঘরেই থাকত রহিমা বেগম আর তার ছেলে নাইম। নাইম ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। নিজে নতুন জামা না পেলেও কাঁদত না, ঈদে স্যান্ডেল না পেলেও অভিমান করত না। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে বলতো, মা, একদিন আমি অনেক বড় হইব, তোমারে আর কষ্ট করতে দিব না। রহিমা বেগম তখন ছেলের মাথায় হাত বুলিয়ে হাসতেন, কিন্তু সেই হাসির নিচে ছিল হাজারো দুঃখ। স্বামী অনেক আগেই অসুস্থ হয়ে শয্যাশায়ী, ঘরে চাল নেই, ওষুধ নেই, ছোট বোনের স্কুলের বেতন বাকি। তবুও নাইমের চোখে ছিল স্বপ্ন, একদিন সে প্রবাসে যাবে, টাকা রোজগার করবে, মায়ের কষ্ট মুছে দেবে। কিন্তু কেউ কি জানত, প্রবাস মানে শুধু টাকা না, প্রবাস মানে বুকের ভেতর রক্তক্ষরণ। প্রবাস মানে মানুষ বেঁচে থাকলেও একটু একটু করে মরে যাওয়া। যেদিন নাইম বিদেশে যাওয়ার জন্য গ্রামের বাড়ি থেকে বের হলো, সেদিন রহিমা বেগম বারবার তার মুখে হাত বুলিয়ে দিচ্ছিলেন। বারবার বলছিলেন, বাবা, কষ্ট হইলে আমারে কইস, না খাইয়া থাকিস না। নাইম জোর করে হেসে বলেছিল, আরে মা, আমি কি আর ছোট আছি? আমি ভালো থাকমু, অনেক টাকা পাঠামু, তুমি শুধু দোয়া কইরো। বাস ছেড়ে দিলে নাইম জানালার পাশে বসে দেখছিল তার মা রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছে, ওড়নার আঁচল দিয়ে চোখ মুছছে, আবার তাকাচ্ছে, আবার কাঁদছে। সেদিন নাইম প্রথম বুঝেছিল, মানুষ যখন দেশ ছাড়ে তখন শুধু মাটি না, মায়ের বুকের একটা টুকরো সঙ্গে করে নিয়ে যায়। বিদেশে গিয়ে নাইম বুঝল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক বেশি নিষ্ঠুর। যে দেশকে সে ভেবেছিল সুখের দেশ, সেই দেশ তাকে দিল একটা ছোট্ট অন্ধকার ঘর, যেখানে ৮ জন মানুষ একসাথে গাদাগাদি করে থাকে। ঘরের ভেতর ঘামের গন্ধ, স্যাঁতসেঁতে দেওয়াল, ভাঙা ফ্যান, আর মেঝেতে বিছানো পাতলা একটা কম্বল। রাতে শরীরটা একটু সোজা করে শোয়ারও জায়গা থাকত না। একজন পাশ ফিরলে আরেকজনের গায়ে পা লেগে যেত, কারো কাশি, কারো জ্বর, কারো বুক ভরা দীর্ঘশ্বাস। সেই ঘরটা ছিল যেন মানুষের থাকার জায়গা না, কষ্ট জমিয়ে রাখার গুদাম ঘর। ভোর হবার আগেই নাইমকে উঠে পড়তে হতো, কখনো নির্মাণ সাইটে, কখনো গুদামে, কখনো রোদে পুড়ে, কখনো ধুলোর মধ্যে, কখনো ইট সিমেন্ট কাঁধে নিয়ে। সারা দিন কাজ করতে করতে তার হাতের তালু উঠে গিয়েছিল। পুরনো ফোসকা শুকোনোর আগেই নতুন ফোসকা পড়ত। কাঁধে এমন ব্যথা হতো যে রাতে শুয়ে চোখ বন্ধ করলেও মনে হতো কেউ যেন পাথর চেপে রেখেছে। কিন্তু নাইমের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা ছিল কাজ না, ছিল ক্ষুধা। সকালে 1 কাপ পাতলা চা, দুপুরে যদি কিছু জোটে তবে আধ প্লেট ভাত, আর রাতে শুকনো রুটি, তাও সব দিন না। কত রাত সে শুধু পানি খেয়ে শুয়ে পড়েছে কেউ জানে না। কতদিন সাইটে অন্য কারো বেঁচে যাওয়া খাবারের দিকে তাকিয়ে থেকেছে কেউ দেখেনি। কতবার ক্ষুধায় পেট মোচড় দিয়ে উঠেছে আর সে বুক চেপে বলেছে, আরেকটু সহ্য কর, আরেকটু, দেশে টাকা পাঠাইতে হবে। মাসের শেষে বেতন হাতে পেতেই সে সবার আগে টাকা পাঠিয়ে দিত দেশে। মায়ের ওষুধ, বাবার চিকিৎসা, বোনের স্কুলের ফিজ, সব তার কাঁধে। নিজের জন্য নতুন জামা কেনেনি, ভালো খাবার খায়নি, একটা আরামদায়ক বালিশও কেনেনি। কারণ তার স্বপ্ন ছিল নিজে কষ্ট সহ্য করলেও তার পরিবার যেন ভালো থাকে। প্রতি শুক্রবার মা ফোন করতেন। ওপাশ থেকে মায়ের কণ্ঠ এলেই নাইমের বুকটা ফেটে যেত। বাবা, খাইছস? মা, খুব ভালো খাইছি। থাকিস কেমন? অনেক ভালো আছি মা, কোনো কষ্ট নাই। কাজ কেমন? সহজ কাজ মা, চিন্তা কইর না। মা বুঝতে পারতেন না প্রতিটা কথার আড়ালে ছেলে তার কান্না লুকিয়ে রাখছে। যে ছেলে ফোনে বলে ভালো আছি, সে ফোন কেটে দেওয়ার পর দেওয়ালে মাথা ঠেকিয়ে নিঃশব্দে কাঁদে। একদিন রাতে নাইমের খুব জ্বর এলো, শরীর পুড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখে অন্ধকার। তবুও সে কাজে গেছে, কারণ একদিন কাজ না করলে বেতন কাটা যাবে। বেতন কাটা গেলে দেশে কম টাকা যাবে, আর দেশে কম টাকা গেলে হয়তো মায়ের ওষুধ কেনা হবে না। সেদিন দুপুরে সাইটে দাঁড়িয়ে থাকতে থাকতে সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল।
চারপাশের মানুষজন তাকিয়ে রইল। কেউ 2 মিনিট পানি দিল, তারপর বলল, ওঠো, কাজ করো, কাজ বন্ধ থাকলে সমস্যা। কেউ তার মাথায় মায়ের মতো হাত বুলিয়ে দেয়নি। কেউ বলেনি, বাবা একটু শুয়ে থাক। কেউ বলেনি, তুই অনেক কষ্ট পাইলি। বিদেশে গরিব শ্রমিকদের কষ্ট দেখার সময় কারও থাকে না। সেদিন রাতে ঘরে ফিরে নাইম মোবাইলটা হাতে নিল। গ্যালারিতে মায়ের একটা পুরনো ছবি। ছবিটাতে মা হাঁসের খাবার দিচ্ছেন উঠোনে। ছবিটার দিকে তাকিয়ে নাইমের বুকটা ছিঁড়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, মা, আমি আর পারতেছি না। কিন্তু কথাটা শুধু ঘরের দেওয়াল শুনল, মা শুনলেন না। ঈদের আগের দিন রহিমা বেগম ফোন করে বললেন, বাবা, এই ঈদে আসবি না? নাইম কিছুক্ষণ চুপ করেছিল, তারপর মিথ্যে হাসি দিয়ে বলল, আগামী ঈদে আসমু মা, এইবার কাজ অনেক। মা বললেন, তোরে ছাড়া ঘরটা ফাঁকা লাগে বাবা। এই কথা শুনে নাইমের চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে মুখ চেপে ধরে কান্না লুকালো, কারণ সে জানত ওপাশে মা যদি তার কান্নার শব্দ শুনে ফেলেন তাহলে সারা রাত ঘুমোতে পারবেন না। ঈদের দিন সকালে সবাই নতুন জামা পরেছে, ছবি তুলেছে, পরিবারের সাথে খাবার খেয়েছে। আর নাইম, সে সেদিন রোদে দাঁড়িয়ে কাজ করেছে। দুপুরে এক কোণে বসে ঠান্ডা ভাত আর ডাল খেতে খেতে হঠাৎ তার মনে পড়ল, এই সময়ে হয়তো বাড়িতে মা সেমাই রান্না করছেন, ছোট বোন হয়তো পুরনো জামা ইস্ত্রি করে পড়ে আছে, বাবা হয়তো দরজার সামনে বসে আছে, যদি ছেলে হঠাৎ এসে দাঁড়ায়। কিন্তু কেউ এলো না। শুধু বিদেশের আকাশের নিচে একা বসে নাইমের চোখের পানি তার প্লেটের ভাতে পড়তে লাগল। সে দিনলিপির এক পাতায় লিখেছিল, মা, আমি তোরে খুব মিস করি। রাতে ঘুম আসে না, খিদের জ্বালায় পেট জ্বলে, তবু খাই না, টাকা বাঁচাই। কাজ করতে করতে হাত ফেটে গেছে, পা ফুলে গেছে, শরীর ভেঙে গেছে। সবাই ভাবে বিদেশে আমি অনেক সুখে আছি, কিন্তু মা, আমি সুখে নাই। আমি শুধু চাই তুই ভালো থাক। কিন্তু সেই চিঠি সে কখনো পাঠায়নি, কারণ সে মাকে কাঁদাতে চায়নি। দিন যেতে লাগল, নাইমের শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল, মুখের হাসি হারিয়ে গেল, চোখের নিচে কালি জমল। রাতে ঘুমানোর আগে সে শুধু একটাই দোয়া করত, আল্লাহ, আমারে না হয় কষ্ট দিলা, কিন্তু আমার মারে ভালো রাখো। এক রাতে তার মা ফোন করে বললেন, বাবা, টাকা পাইছি, তোর বোনের পরীক্ষা ফিস দিছি, তোর বাবারও ওষুধ কিনেছি, আল্লাহ তোকে বেহেশত দিক বাবা। নাইম চুপ করেছিল, তার চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছিল। সে চেয়েছিল বলতে, মা, আমি না খাইয়া আছি, মা, আমার খুব জ্বর, মা, আমার খুব ইচ্ছা করে তোর কোলে মাথা রাখতে। কিন্তু সে কিছুই বলল না, শুধু বলল, দোয়া কইরো মা। এটাই ছিল মায়ের সাথে তার শেষ কথা। দুদিন পর ভোরে কাজের জায়গায় নাইম আর উঠতে পারল না। দীর্ঘদিন না খেয়ে অসুস্থ শরীর নিয়ে অবিরাম পরিশ্রমে তার শরীর আর সইতে পারেনি। নিঃশব্দে সে চলে গেল একটা অচেনা দেশের অচেনা ঘরে। আপন কেউ পাশে না রেখেই সে পৃথিবী ছেড়ে দিল। তার মৃত্যুর খবর যখন দেশে পৌঁছল, রহিমা বেগম প্রথমে বিশ্বাসই করতে পারেননি। তিনি বারবার বলছিলেন, না, আমার পোলা মরতে পারে না, আমার নাইম তো কইছিল আগামী ঈদে আসব। তারপর যখন সত্যিটা বুঝলেন, তখন তিনি পাগলের মতো ছেলের পুরনো জামা বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন, বাবা, তুই কই গেলা রে বাবা? একবার আয়, একবার মা বলে ডাক দে। আমি আর টাকা চাই না রে বাবা, আমি তোকে চাই, শুধু তোকে চাই। সেদিন পুরো গ্রাম কেঁদেছিল, কিন্তু সেই কান্না কি নাইম শুনেছিল? কয়েক সপ্তাহ পর তার ছোট্ট একটা ব্যাগ দেশে ফিরল। ব্যাগের ভেতরে ছিল 2টি পুরনো জামা, একটা ভাঙা মোবাইল চার্জার, একজোড়া ক্ষয়ে যাওয়া স্যান্ডেল আর মায়ের একটা ছবি। ছবিটার পেছনে নাইমের হাতের লেখাই ছিল, মা, যদি কোনোদিন ফিরতে দেরি হয়, ভাববে না তোমাকে ভুলে গেছি। আমি প্রতিদিন তোমার কথা মনে করি। আমি না খাইয়া থাকলেও তোমার জন্য টাকা পাঠিয়েছি, কারণ তোমার কষ্ট আমি দেখতে পারি না। মা, যদি আমি না ফিরি, তুমি কইও না আমার ছেলে সুখে ছিল, কইবা আমার ছেলে আমাদের জন্য কষ্ট করতে করতে শেষ হয়ে গেছে। এই কথাগুলো পড়ে রহিমা বেগম আর দাঁড়িয়ে থাকতে পারেননি। তিনি মাটিতে লুটিয়ে পড়ে শুধু একটা কথাই বলছিলেন, বাবা, তুই কেন কিছু কইলি না রে বাবা? আমি তোকে বিদেশ পাঠাইছি সুখের জন্য, মৃত্যুর জন্য না। প্রবাসীর ছেলেরা খুব অদ্ভুত হয়। তারা নিজের ক্ষুধার কথা বলে না, নিজের জ্বরের কথা বলে না, নিজের কান্নার কথা বলে না। তারা শুধু বলে, আমি ভালো আছি। এই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মিথ্যেগুলোর একটা হলো এই কথাটা। কারণ তারা ভালো থাকে না,
তারা কাজের চাপে ভাঙে, খিদের জ্বালায় কাঁদে, ঘুমহীন রাতে মায়ের ছবি দেখে বুক চাপড়ায়, অপমান সহ্য করে, একাকিত্ব গিলে খায়, তবুও পরিবারকে বাঁচিয়ে রাখতে হাসি মুখে টাকা পাঠায়। তাদের পাঠানো প্রতিটা টাকার ভেতরে লুকিয়ে থাকে একটা না খাওয়া রাত, একটা জ্বর ভেজা সকাল, একটা অপমানের দুপুর, একটা কান্না ভেজা ঈদ, আর মাকে ভীষণ মনে পড়া হাজারটা নিঃশব্দ আর্তনাদ। মা যখন গ্রামের উঠোনে দাঁড়িয়ে লোকজনকে বলেন, আমার ছেলে বিদেশে আছে, লোকজন ভাবে কত গর্বের কথা, কিন্তু সেই গর্বের পেছনে যে কত লিটার চোখের পানি, কত রাতের না খাওয়া, কতটা রক্ত মেশানো ঘাম, তা কেউ জানে না। প্রবাসীর ছেলে শুধু টাকা পাঠায় না, সে নিজের যৌবন পাঠায়, নিজের হাসি পাঠায়, নিজের আরাম নিজের স্বপ্ন পাঠায়, কখনো কখনো নিজের জীবনটাও পাঠিয়ে দেয় পরিবারের কাছে। আর মা শেষ পর্যন্ত দরজার দিকে তাকিয়ে থাকেন। হয়তো আজ ছেলে আসবে, হয়তো আজ ফোন দেবে, হয়তো বলবে, মা আমি আসতেছি। কিন্তু অনেক মায়ের সেই অপেক্ষা আর শেষ হয় না। এই গল্পটা শেষ না, কারণ পৃথিবীর হাজার হাজার নাইম আজও কোথাও না কোথাও রোদে পুড়ছে, ক্ষুধায় কাতরাচ্ছে, জ্বরে কাঁপছে, এক মুঠো ভাত বাঁচিয়ে বাড়িতে টাকা পাঠাচ্ছে, আর ফোনে মিথ্যা করে বলছে, মা আমি খুব ভালো আছি। প্রিয় শ্রোতা, যদি গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অনুরোধ রইল গল্পযাত্রা 1 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর কমেন্টে জানাবেন আপনিও কি কোনো প্রবাসী সন্তানের কান্না কাছ থেকে দেখেছেন। আপনার একটি সাপোর্ট আমাদের আরও হৃদয় ছোঁয়া গল্প বানাতে শক্তি দেবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।